আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের ন্যারেশনের নতুন একটা টপিকে। তো আমরা হচ্ছে ইতিমধ্যেই ন্যারেশনের মূল যে বিষয় ছিল সেগুলো নিয়ে কথা বলে ফেলেছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে প্যাসিভ ন্যারেশন নিয়ে। মূলত এই প্যাসিভ ন্যারেশন থেকে আপনাদের পরীক্ষায় আসে। তো অনেকে যদি এটা খুবই কঠিন মনে হয়, বাট নো ওয়ারি, আমি আপনাদের জন্য খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছি। তো আই হোপ দ্যাট আপনি এটা বিষয়টা খুব চমৎকার ভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা আর কথা না বলে সরাসরি প্যাসেজ ন্যারেশনে চলে আসি, দ্যাট ইউ ক্যান সি হিয়ার। আচ্ছা, নাম্বার ওয়ান, আমি প্রত্যেকটা হচ্ছে যে আপনাকে এক্সপ্লেন করে দিব উদাহরণ সহ, সো আপনি বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। বলতেছে নাম্বার ওয়ান কাজ বা প্রথম কাজ হচ্ছে আপনাকে কি করতে হবে, স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে। মাঝে মধ্যে হচ্ছে এটা মাঝখানে থাকে, শেষে থাকে। তো আপনার প্রথম কাজ হচ্ছে ওই পার্টিকুলার লাইনের স্পিকার এবং হচ্ছে লিসেনার খুঁজে বের করা। সো ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন, will you come with me, said প্রিয়া to রিয়া। তো দেখেন এখানে কিন্তু এই যে কে বলেছে, প্রিয়া বলেছে, দ্যাট মিন্স প্রিয়া হচ্ছে আমাদের এখানে স্পিকার এবং রিয়া হচ্ছে এখানে লিসেনার। সো এবার জাস্ট আপনি লিখে ফেলান প্রথম থেকে, আমরা জানি স্পিকার এবং হচ্ছে লিসেনার প্রথম থেকে হয়েছে। আচ্ছা, প্রিয়া, যেহেতু এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে সেইটার জায়গায় হয়ে যাবে asked। তাহলে কি হবে, প্রিয়া asked রিয়া, এরপর if she would come with her। তো এটা পরে জাস্ট করা হয়েছে। যেহেতু হচ্ছে আমাদের এখানে অক্সিলারি আছে, এই কারণে ইফ ব্যবহার করা হয়েছে। ই ধরবে হচ্ছে রিয়াকে, she উইল হয়ে যাবে উড, কাম উইথ মি, মি ধরবে হচ্ছে ফার্স্ট পারসন কে, প্রিয়াকে, এটা হয়ে যাবে হার এখানে। দেন আই উইল কাম সেড রিয়া, এটা কে বলেছে, রিয়া বলেছে। দ্যাট মিন্স আমাদের রিয়া এখানে শুধু স্পিকারই আছে, লিসেনার নাই। তাহলে হচ্ছে এখানে কি হবে, রিয়া রিপ্লাইড দ্যাট she would come here। তাহলে আমাদের প্রথম কাজ কি বলেন তো, আমাদের প্রথম কাজ হচ্ছে স্পিকার এবং হচ্ছে লিসেনার খুঁজে বের করা। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে সেকেন্ডলি যে কাজটা করতে হবে, ফাইন্ড আউট আরবি। দ্যাট মিন্স আপনাকে রিপোর্টিং ভার্ব খুঁজে বের করতে হবে। সো দেখেন এখানে দেখতে পাচ্ছেন, ওয়ার ডু ইউ লিভ, সেড। এই যে আমাদের সেড হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব। আই লিভ ইন ধানমন্ডি, এখানে সেড রিনা, রিনা হচ্ছে আমাদের এখানে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। সো আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আপনার রিপোর্টিং ভার্বটা খুঁজে বের করা। সো দেখেন আপনি ভার্ব খুঁজে বের করেছেন, তিন আস্কড হবে, যেহেতু এটা হচ্ছে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই। এরপর হচ্ছে যে এখানে আই লিভ ইন ঢাকা, তাহলে রিনা এখানে সেড, বাট আপনি হচ্ছে যে রিপ্লাই ব্যবহার করতে, আপনি সেড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব খুঁজে বের করা। এরপর 3 নম্বর কাজ হচ্ছে সরি, দেখেন এখানে কি বলছে, যদি একই ব্যক্তি একসাথে একাধিক কথা বলে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ পর পর 2 থেকে 3টা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এবং একই স্পিকার বলছে, তখন আমরা কি ব্যবহার করব, বারবার সেড ব্যবহার না করে অ্যাগেইন সেড, অলসো সেড, অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, ফার্দার সেড, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। সো ফর এক্সাম্পল, আই উইল হেল্প ইউ টু সলভ দিস প্রবলেম, আই এম রেসপন্সিবল ফর ইট। তাহলে দেখেন এই দুটো লাইনে কে বলছে, দ্য বয় সেড টু মি, অর্থাৎ বয় কিন্তু বলছে। দ্যাট মিন্স বয় যেহেতু এখানে দুটো কথা বলছে, দুটো বাক্য বলছে, দ্যাটস ওয়াই আমরা এটা কিভাবে লিখতে পারি, দ্য বয় টোল্ড মি দ্যাট he would help him solve this to solve this problem। তো এখানে দিস হয়ে যাবে কি, দিস হয়ে যাবে দ্যাট। সো এটা ঠিক করতে হবে, টু সলভ দ্যাট প্রবলেম। এবার যেহেতু দেখেন আই এম রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ বয় কিন্তু আরেকটা কথা বলছে, তো আপনি বলতে পারেন the boy uh, again said that, also said that, বা he also said that, he added that, he also added that, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সো এখানে added that ব্যবহার করা হয়েছে, আপনি উপরে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, then that he was responsible for it। ওয়েল, আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের বাক্যতে আসি। বলতেছে, যদি একই বক্তা একসাথে একাধিক কথা বললে এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ সহজ করে বললে যদি একই বক্তা একসাথে একাধিক কোশ্চেন করে, প্রশ্ন করে, তখন হচ্ছে আমরা again asked, also asked, further asked ব্যবহার করব। লাইক, why did you do it, do you have time for me, you are leaving Dhaka this evening। তাহলে দেখেন এখানে এই একটা প্রশ্ন করছি, একটা প্রশ্ন করছি, আমার একটা স্টেটমেন্ট দেওয়া আছে। কে কে বলছে বলেন তো, I said to him। আমি কিন্তু 3টা কথা বলছি, দুটো প্রশ্ন করছি, একটা স্টেটমেন্ট দিচ্ছি। তাহলে যেহেতু পরপর দুটো প্রশ্ন করছি, তাহলে আমরা এখানে কি লিখবো, এটা I said to, এটা আমরা asked ব্যবহার করব। So normally I asked why he had done it। যেহেতু আরেকটা প্রশ্ন করছি,
পর তখন আমরা এখন কি দিব I also asked অথবা I again asked অথবা I further asked, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তাহলে এখানে কি হচ্ছে I also asked if he had time for it, দেন হচ্ছে এটা একটা স্টেটমেন্টে আছে পরপর, তো আপনি বলতে পারেন I also said that, I added that, ওই যে উপর থেকে আপনি যে কোনো একটা নিয়ে আসতে পারেন। He was leaving Dhaka that evening, this হয়ে যাবে এখানে that evening হয়ে যাবে। I think আপনি এটা বুঝতে পারছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। আবার যদি একটু বলে দিই, একই বক্তা যদি একাধিক স্টেটমেন্ট দেয় তাহলে again said মানে said এর জায়গায় বা said এর জায়গায় again said, also said, added that হবে। আর কোশ্চেন করলে বারবার প্রশ্ন করলে একই সাথে again said, also দুঃখিত again asked, also asked, further asked হয়ে যাবে। এরপর হচ্ছে যদি হচ্ছে যে ডিরেক্ট স্পেসে গুড বাই থাকে তাহলে said এর জায়গায় bade ব্যবহার করা হবে, লাইক he said goodbye my friends, তাহলে he bade his friends goodbye মানে বিদায় জানালো। জাস্ট গুড বাই পরিবর্তে আমরা said এর জায়গায় bade ব্যবহার করেছি, his friends goodbye। এরপর যদি হচ্ছে যে আপনার যদি ডিরেক্ট স্পেসে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট থাকে তখন দেখেন গুড মর্নিং, গুড আফটারনুন দিয়ে আমরা কাউকে উইশ করি না, তো জাস্ট নর্মালি আমরা হচ্ছে যে ওই সেড টু এর জায়গায় আমরা উইশড ব্যবহার করব। এরপরে নর্মালি এটা লিখে দিব। তাহলে এখানে কেমন আছে দেখেন, ডিরেক্ট আছে I said to him good morning, তাহলে আপনি যদি তাকে উইশ করছেন লেখেন I wished him good morning, সো I wished him good afternoon হতে পারে, গুড ইভিনিং হতে পারে, আরো অনেক কিছু এখানে হতে পারে এই জায়গাটায়। আমরা যদি পরে আসি, আপনি দেখতে পাচ্ছেন যদি ডিরেক্ট স্পিচে ইয়েস থাকে তাহলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইনডিরেক্টে, আর যদি ডিরেক্ট স্পিচে নো থাকে তাহলে ইনডিরেক্ট হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে আমরা একটু একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সীমা said to Saboni, are you going to Chittagong tomorrow? তো বলতেছে ইয়েস said Saboni, তো Saboni এখানে বলতেছে, তো বাক্যটা এখানে কেমন হবে, Shima asked, যেহেতু কোশ্চেন করেছে, asked Saboni if she was going to Chittagong the next day, যেহেতু tomorrow আছে next day হয়েছে, এখন সে বলছে yes, তাহলে মানে কি এটা কে বলছে, Saboni বলছে, তাহলে এখানে কি হবে, Saboni প্রথমে নাম দিবেন, Saboni replied in the affirmative, কি হবে, Saboni replied in the affirmative, যদি এরপর একটা বাক্য থাকতো যে yes I will go, তখন আপনি লিখতেন Saboni replied in the affirmative and said that she would go, যদি থাকতো তাহলে আপনি পরে and said that দিয়ে বাক্যটা লিখতেন। সো আই থিংক আপনি ইয়েস এর ব্যবহারটা বুঝতে পেরেছেন, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে। এরপর আমরা আসি, যদি হচ্ছে ডিরেক্ট স্পিচে সার্ট থাকে তাহলে ইনডিরেক্ট রেসপেক্টফুলি হয়ে যাবে, লাইক ডিরেক্ট আছে ইয়েস স্যার শি রিপ্লাইড আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে এখানে দেখেন এই যে স্যারের পরিবর্তে আমরা ঠিক হচ্ছে স্পিকারের পরে রেসপেক্টফুলি ব্যবহার করব। এখানে দেখেন দুটো বিষয় আছে, ইয়েস আছে এবং হচ্ছে স্যার, দুটো বিষয় আছে, তো আমরা দুটোকে আমরা একটু আগে দেখেছি ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আপনি করবেন কি স্পিকারের পরে হচ্ছে স্যারের পরিবর্তে যে রেসপেক্টফুলি হবে সেটা এখানে লিখে দিবেন। তাহলে এখানে কি হচ্ছে she respectfully replied in the affirmative and said that, যেটা একটু আগে বললাম, যদি ইয়েস এর পরে কোনো কথা থাকে আপনাকে and said দিয়ে পরে কথাটা বলতে হবে। তাহলে এখানে কি হচ্ছে she respectfully replied in the affirmative and said that she had done her duty। এরপর দেখেন যদি কোথাও দেখেন মাই ফ্রেন্ড, মাই ডিয়ার সান, ডটার, মাই ডার্লিং থাকলে প্রথমে আপনাকে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে আমি অ্যাড্রেস করছি সেটা আপনি এখানে ব্যবহার করবেন। অর্থাৎ যদি আপনার কোশ্চেনে ডিরেক্টে মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার সান, ডটার যদি এগুলো থাকে, আপনি প্রথমে অর্থাৎ ওই লাইনটা শুরু করার পূর্বে আপনি প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ অর্থাৎ আপনি কি বলে সম্বোধন করছেন সেটা এখানে লিখে দিবেন, অ্যাড্রেসিং অ্যাজ অ্যাড্রেসড ওয়ার্ড, এরপর দিয়ে আপনি কমা দিয়ে বাক্যটা লিখবেন। তো এখানে কি আছে দেখেন, রহিম সেড টু দ্য টিচার, ফ্রেন্ড I have solved my home tasks but I have a problem here। আচ্ছা, সো এখানে টিচার তার ফ্রেন্ড হয় না, এটা একটু স্লাইড ডিফারেন্ট ছিল, হয়তো এখানে অন্য কিছু হতে পারতো। ওকে, দেখি আমরা কি লিখেছি এখানে, অ্যাড্রেসিং, দেখেন প্রথমে কি দিবেন, অ্যাড্রেসিং অ্যাজ হিজ ফ্রেন্ড, আপনি এখানে অ্যাজ ব্যবহার করতে পারেন। এখানে হিজ কেন বলেছে, যেহেতু রহিমের নাম বলছে, যেহেতু রহিম আছে এখানে, রহিমা হলে বা মেয়ে হলে আপনি এখানে হার ব্যবহার করতে পারেন, অ্যাড্রেসিং অ্যাজ হার ফ্রেন্ড হবে। রহিম told the teacher, এরপর আপনি নরমালি বাক্যটা লিখে দিবেন that he had solved his home tasks but he had a problem here। So I think আপনি এটা বুঝতে পেরেছেন।
এরপর যদি দেখেন ডিরেক্ট হচ্ছে সরি, আই এম সরি, এক্সকিউজ মি, পার্ডন মি থাকে, তাহলে হচ্ছে আপনি শুরুতেই ওই যে আগের মতো শুরুতে হচ্ছে বেগিং পার্ডন বা বেগিং অ্যাপোলজি দিবেন। লাইক এখানে কি আছে, দ্য গার্ল সেড টু দ্য টিচার, সরি স্যার, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট অ্যাজ আই ওয়াজ সিক। তো আপনি প্রথমে এই যে সরি স্যারের পরিবর্তে দিবেন বেগিং পার্ডন, মানে সরি স্যারের পরিবর্তে না, সরির পরিবর্তে বেগিং পার্ডন দিবেন কমা দিয়ে। এরপর হচ্ছে যেহেতু স্যার আছে আমরা রেসপেক্টফুলি দিব স্পিকারের পরেই। তাহলে দ্য গার্ল রেসপেক্টফুলি, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের স্পিকার, দ্য গার্ল রেসপেক্টফুলি টোল্ড দ্য টিচার দ্যাট শি হ্যাড নট কমপ্লিটেড her assignment as she was sick or she had been sick. I think আপনি এটা বুঝতে পেরেছেন, যেহেতু এখানে was আছে এটা আমাদের verb 3 হয়ে যাবে, had plus verb 3 হয়ে যাবে। এরপর দেখেন বলা হচ্ছে যদি আপনার ডিরেক্টে থ্যাংক ইউ বা কংগ্রাচুলেট থাকে তখন হচ্ছে যে সেড টু এর পরিবর্তে থ্যাঙ্কড বা কংগ্রাচুলেটেড হয়ে যাবে। দ্য গার্ল সেড টু রিপোর্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প। আপনি এখানে লিখতে পারেন যে সরি, আপনি লিখতে পারেন দ্য গার্ল থ্যাঙ্কড রিফাত ভেরি মাচ ফর হিজ হেল্প। জাস্ট এই সেড টু এর পরিবর্তে আপনি থ্যাঙ্কড বা কংগ্রাচুলেট ব্যবহার করতে পারেন। এরপর গড বা আল্লাহ থাকলে আমরা তার পরিবর্তে হচ্ছে যে বলি না আল্লাহর কসম, তখন আমরা সোয়ারিং বাই গড মানে শপথ করে, আল্লাহর শপথ করে বলছি, সোয়ারিং বাই গড আল্লাহ ব্যবহার করতে পারেন। যেমন দ্য ম্যান সেড টু দ্য প্রোথিয়া, বাই গড আই শ্যাল হেল্প ইউ ইন ইউর ক্রাইসিস। তাহলে এখানে কি হবে, প্রথমে সোয়ারিং বাই গড, ওই যে আমরা যেটা দেখেছি সরি, এরপর কাউকে অ্যাড্রেস করলে এটা প্রথমে দিয়ে দিবেন, সোয়ারিং বাই গড দ্য ম্যান টোল্ড প্রোথিয়া দ্যাট হি শুড হেল্প হার ইন হার ক্রাইসিস। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। আর দেখবেন মাঝে মধ্যে হচ্ছে ওরা একটা শব্দ দিয়ে একটা বাক্য দেয়, তো তখন করবেন কি আপনি বাক্যটাকে আপনার মতো করে সঠিকভাবে পরিপূর্ণ করে নেবেন। তো এটা আমরা যখন প্যাসেজ গুলো প্র্যাকটিস করবো তখন আমরা আপনাকে আরো প্র্যাকটিক্যালি দেখাবো তখন বিষয়টা। অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে একটা বাক্য দিলে আপনাকে বাক্যটাকে পরিপূর্ণ করতে হবে যে বাক্যটা ঠিক এইভাবে হবে। তো এই হচ্ছে আমার প্যাসেজ নারেশন। আমি একটু আবার শর্টকাট করে বলে দিই আপনাদেরকে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনাকে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করা। দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে রিপোর্টিং ভার্ব সেটটি খুঁজে বের করা, অর্থাৎ এটা কোন সেন্সে গিয়েছে কোন সেন্টেন্সে গিয়েছে এটা জানার জন্য। এরপর যদি আপনার একই বক্তা পর পর একাধিক কথা বলে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন আমরা ওই যে সেডের জায়গায় অ্যাগেইন সেড, অলসো সেড, অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট এগুলো ব্যবহার করতে পারি। আর যদি একই বক্তা কোয়েশ্চেন করে পর পর একাধিক তখন আমরা অ্যাগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড ব্যবহার করতে পারি। আর গুড বাই থাকলে আমরা সেড টুর পরিবর্তে ব্যাড ব্যবহার করতে পারি। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট থাকলে আমরা সেড টুর পরিবর্তে উইশড ব্যবহার করতে পারি। আর যদি ডিরেক্ট হচ্ছে ইয়েস থাকে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে পারি। স্যার থাকলে এর পরিবর্তে রেসপেক্টফুলি এটা আমরা হচ্ছে যে স্পিকারের পরে ব্যবহার করব। আর যদি কাউকে অ্যাড্রেস করে সম্বোধন করে আমরা তখন অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে অ্যাড্রেস ওয়ার্ডটা আগে দিব, এরপর কমা দিয়ে পুরো বাক্যটা লিখবো। সরি, আই এম সরি, এক্সকিউজ মি, আই এম সরির ক্ষেত্রে হি ওয়াজ সরি হতে পারে, বাট যদি শুধুমাত্র সরি হয়, এক্সকিউজ মি হয় তখন হচ্ছে আমরা প্রথমে বেগিং পার্ডন ব্যবহার করবো, এরপর কমা দিয়ে আগের মতোই লিখবো। এরপর থ্যাংক ইউ বা কনগ্রাচুলেট থাকলে আমরা সেড টু এর পরিবর্তে থ্যাঙ্কড বা কনগ্রাচুলেট দিব। গড আল্লাহ থাকলে আমরা সোয়ারিং বাই গড আল্লাহ ব্যবহার করব। আর যদি একটা ওয়ার্ড দিয়ে কোনো একটা বাক্য হয় আমরা একটা পরিপূর্ণ বাক্য তৈরি করে নিব আগের সেন্স থেকে। তো এই ছিল আমাদের হচ্ছে যে ন্যারেশনের প্যাসেজ ন্যারেশন। আই থিঙ্ক আপনি এটা একদম সহজ করে বুঝে গিয়েছেন। আমরা 30 মিনিটসে পুরো এটা কমপ্লিট করে ফেলেছি। আই থিঙ্ক আপনি ভালো করে বুঝতে পেরেছেন। যদি আপনার কোথাও সমস্যা হয় আপনি আমাকে নক করতে পারেন, and you can join in our online as well as offline class. So here is the address of offline class. So দেখা হচ্ছে ক্লাসে। Till then, stay well, stay happy and spread happiness. Assalamu alaikum wa rahmatullah.